কথাটা দেখো দুই পক্ষেরই দোষ আছে। এক পক্ষে কোনোদিন এক হাতে যেরকম তালি বাজে না, সেরকম আমি বলবো না যে নন্দিনী বলো মুনমুন বলো এক হাতে কোনোদিন তালি বাজে, বা মিষ্টি বলো এক হাতে কোনোদিন সময় তালি বাজে না। তুমি আমাকে একটা কথা ছুঁড়ে মারলে বলেই কিন্তু আমি এতগুলো কথা বলছি। নমস্কার সবাইকে, শ্রুতি এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস আড্ডা ঘরে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আর এই সুন্দর সকালকে আরো সুন্দর করে তুলতে তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের হোস্ট এন্ড দোস্ত স্নেহা ঘোষ। চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে আড্ডা ঘরে আমাদের সাথে রয়েছে আপনাদের জনপ্রিয় ভাইরাল দিদি কালিদি আর মিষ্টিদি। নমস্কার। আগে বলো তোমরা কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? তাই আমিও ভালো আছি। সত্যি বলো ভালো আছো? কেন কি এত গরম? গরমে না, গরম দেখো গরম তো পড়ছেই, তার মধ্যে দিয়ে সব কাজকর্ম কিন্তু বন্ধ নেই কারোরই, কারণ অনেকেরই কাজকর্ম কেউ রেখে যেতে পারবে না, কাজ তো করেই যেতে হবে। তো আমাদেরও সেম কাজ, রান্না। তো আমাদের কাজ যতই গরম লাগুক না কেন নিজেকে ঠিক রেখে কাজ করতে হয়। দিদি তোমাদেরকে তো সবাই মিষ্টি দিদি আর কালিদি হিসাবে চেনে। তো বাবা মার দেওয়া নাম একটা আছেই, সেটা হলো আমার নাম হলো রূপা, রূপা মজুমদার। আর দিদির ভালো নাম দিদি বলুক। আমার নাম রীতা, রীতা রায়। আচ্ছা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই কালিদি আর মিষ্টি হিসেবে তো চেনে। আমাকে মিষ্টি নামটা যেহেতু চেনে, আমার হাজবেন্ড আমাকে মিষ্টি বলে ডাকতো। তো আমার তখন তো আর এত জানতাম না যে সোশ্যাল মিডিয়াতে আমি ফেসবুক আইডি বা আমাকে এত লোকে চিনবে, এত লোকের কাছে আমি ভালোবাসা পাবো, এগুলো আমার কোনো আইডিয়া ছিল না। তো তখন একটা ফেসবুক আইডি খুলেছিলাম মিষ্টি বলে। তো সেই মিষ্টি থেকেই আজকে মিষ্টি দিদি হয়ে উঠেছি সবার কাছে। তো দিদি আজকের আড্ডা ঘরে আমি তোমায় কিছু কোয়েশ্চেন্স করব, তো এই অ্যানসারগুলো তোমাকে আমাদের সাথে শেয়ার করতে হবে। একদম। তাহলে করি। তো তোমাদের দোকানটা কতদিন হয়েছে খুলেছো তোমরা? দোকানটা 22 বছর রানিং। 22 বছর আগে আমার দিদি শুরু করেছিল। তা দিদি এই দোকানের বিষয়টা যদি বেশি কিছু দিদি বলুক ফার্স্ট টাইমটা, কারণ আমি তো অনেক ছোট ছিলাম, আমি অনেক কিছুই জানি না, এটা আমার দিদিই বলুক। আচ্ছা, দোকানটা আমার বয়স 22 বছর আগে। দোকানটা যখন শুরু করেছিলাম তখন চা রুটি এইসব দিয়ে 1 টাকা করে রুটি বেচতাম। তা ওই দোকানের পরে যা হয়, একটা মেয়ে মানুষ এখান থেকে 22 বছর আগে কোনো মেয়ে মানুষ কিন্তু রাস্তায় খুব কম বেরোতো। তো অনেক ঝড় ঝামটা গেছে, ওইখান থেকে দোকান অন্য জায়গায় উঠে এসেছে কোনো কারণবশত। এসে এই পাশে আসলাম, কতদিন রান্না করে খাবার ফেলাই দিতে হয়েছে, অভাব কষ্টের মধ্যে দিয়ে। ভাবিনি যে এরকম কালি বলে সবাই চিনতো। চাঁদপাড়ায় যদি বলতো যে হোটেলে খাবো, আশেপাশের লোক বলতো কালিদির হোটেলে যাও, কিন্তু ভাবিনি একদিন সারা লোকের কাছে মানে আমি কি বলবো মানে সবার কাছে যে দিদি হয়ে উঠবো কালিদি, যে এত ভালোবাসা পাচ্ছ সবার কাছ থেকে। এই এই তার মাঝে বুনিরও বিয়ে হয়ে গেল, বুনির সংসার বড় হয়ে গেল, বুনিরও নিয়ে নিলাম সঙ্গে যে আয় আমার সাথে সাথে, একা একা পেরিয়ে উঠছি না। অ্যাকচুয়ালি দিদি চালাতো হোটেলটা, দিদি মেয়ে 3 মেয়ে। দিদির মেয়েরা সবসময় ওকে হেল্প করে, যদি হেল্প না করতো একটা হোটেল চালানোটা একার দ্বারাই সম্ভব না। তো দিদির মেয়েরা সবসময় ওকে হেল্প করেছে। এবার একটা একটা করে দুটো বিয়ে হয়ে গেছে, ছোটটা আছে। তো আমি লকডাউনে দিদির যখনই হেল্প লাগতো আমি এসে দিদির আজকে অর্ডার এসছে আয় রুটি করবো, এমনও দিন গেছে যে 1000-1500 পিস রুটি করেছি সারা রাত জেগে আমরা সবাই মিলে। তো তখনই দিদি আমাদেরকে ডাকতো, আমি আসতাম, আমার মাটা সবাই মিলে হেল্প করতাম। তো তারপরে লকডাউনে বাড়িতে বসেছিলাম, জানোই তো লকডাউন তো সবাইকে অনেক কিছু দিয়ে গেছে, আবার নিয়ে গেছে অনেকের কাছ থেকে। তো সেসব কথা তুললে অনেক বড় হয়ে যাবে। লকডাউনে মানুষের অনেক নিজের কাছের মানুষকে কেড়ে নিয়ে গেছে। তো যাই হোক ওইসব কথা থাক। তো লকডাউনে ঘরে বসেই ছিলাম, হাজবেন্ডের একটা ব্যবসা ছিল, বাইরে শাড়ির কাজ করতো, সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তারপরে বাড়িতে বসেছিলাম, তা দিদি বললো যে বাড়ি বসে কি করবি, রেগুলার সন্ধ্যাবেলা এসে দিদির কাছে বসে থাকতাম। তা দিদি রুটি করতো, হাতে হাতে করতাম। তো দিদি বললো এইভাবে করবি কেন, তুই আমার দোকান আমার সাথেই থাক, তুই সংসারও দেখবি, তোর যখন টাইম হয় তুই বাড়ি চলে যাবি। আমার বাড়িতে যেতে 5 মিনিট লাগে দোকানের থেকে। তো তখন থেকে আমার দিদির পাশে দোকান চালানো। এখন 2 বোনে মিলে করতে 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 একটা জায়গায় পৌঁছে গেছি। সুতরাং এর সঙ্গে আমরা 2 বোন না, কিন্তু আমার মেয়েরা করে গেছে, বড় মেয়ে মেজো মেয়ের তো তুলনায় হয় না যা করে গেছে। আর সুতরাং আমার ছোট মেয়ে আছে, না বললে আমার কিন্তু এখানে আসা অসম্পূর্ণ থাকবে। এখনো যা করে আমরা পারবো না ওর সঙ্গে। আমরা নেই তো, দোকানটা কিন্তু ও চালাচ্ছে। ও মেয়েরা খুব হেল্প করে। মেয়ে এখন আর মেয়েরা নেই, মানে একটাই মেয়ে আছে ছোটটা, ওইতেই কিন্তু দোকানের সবকিছু চালায়। বাজার থেকে আর রান্না বান্না লোকে দেওয়া তো সব একা করে। একা করে। আমরা 2 দিন ছিলাম না,
আমি আরো, আর আমাদের 3 জন মানুষ ছিলাম না, আমরা 6 জন মানুষ দোকানে, 3 জন ছিলাম না, মেন 3 জনে ধরতে গেলে। ও কিন্তু দোকানটা সামলেই গেছে, আর প্রত্যেকটা কাস্টমার এসে আমরা তারা রিভিউ দিচ্ছে যে উর্মিলা খুব ভালো রান্না করেছে। এটা আমার কাছে খুব বড় পাওনা আমার মেয়েদের দিয়ে। মানে ফ্যামিলিতে সবাই সাপোর্ট করে খুব ভালো। সবাই প্রত্যেকে করে। তো তোমরা যে হোটেলটা চালু করেছো, তো ওটার প্ল্যানিংটা কিভাবে এলো যে হোটেলটাই করব? না মানে সেইভাবে পরিকল্পনা ছিল না। দেখো আজকে থেকে 22 বছর আগে অনেক জীবনটা অনেক পরিণত ছিল, মানে কি বলবো, সংসারে অনেক অভাব কষ্টই থাকে সব, প্রত্যেকটা সংসারে। আমার হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়লো, বেশ ভালোই টাকা পয়সা ছিল, সব ডাক্তার দেখাতে হয়ে গেল। তারপরে কি কারণে উনি একজনের সঙ্গে বাইরে গেছিল, আর আমার তখন 3টে সন্তান, আমারও অল্প বয়সে বিয়ে হয়েছে। এইবার 3টে সন্তান নিয়ে বাবা মার ঘাড়ে একের পর এক কতদিন খাওয়াবো, মা সবজির ব্যবসা করতো। এইবার কি করলাম, একটা দাদা ছিল, সে দাদাটা বললো যে একটা দোকান আছে। আমরা সবাই ছোট থেকে প্রচুর খাটতে পারি, আমরা কিন্তু কাজের দিকটা এখনো হারি না, মানে কাজ যদি বলো আমরা কোনো ভয় পাই না। তা বললো যে তাহলে ঠিক আছে, তাহলে দোকানটা নেই, যদি চালাতে পারি, জানে কাজ তো কাজ, দোকান মানেই তো কাজ। সেই রুটি বানাবো আমরা বাড়িতেও বানাই, সেই চা বাড়িতেও বানাই, এরকম ভাবেই দোকানটা অনেক ঝড়ঝমটার পরে নিলাম। নিয়ে এবার প্রথম দিন কিন্তু আমি বাড়িতে কোনোদিন রুটি বানাতাম না। আমার যদি রুটি খাওয়ার ইচ্ছা হতো আমি জায়ের কাছ থেকে রুটি বানিয়ে নিয়ে আসতাম। প্রথম দিন দোকান খুলে আমি একা 10 কেজি আটা রুটি বানাইছি। এটা কিন্তু আমার পক্ষে খুব গর্বের কথা। সত্যি অনেক, 10 কেজি করা 10 মানে কেজি আটা রুটি বানাইছি, তখন 1 টাকা করে রুটি বেচেছি। একটু মানে কিভাবে করেছি আমি আজকের দিন পারবো না। আজকের দিন আমি রুটি, ওরা রুটি ভাজে, বলে তুই সব তুই পারবি না, আমরা আমি হ্যাঁ আমি তো কোনোদিন করিনি। না এখন দিদি একসময় অনেক করেছে, রুটি করেছে তখন বললাম না, আমার যখন 10 বছর বয়স তখন থেকেই দোকানের দিদি নিয়েছে যৌথ, আর একই জায়গায় আমার বাপের বাড়ি এলাকা যৌথ, আমাদের বিয়ে হয়েছে কিন্তু একই এলাকার মধ্যে। ঠিক আছে, যার জন্য সবাই মা বাবা নিয়েই আমরা সবসময় চলি, যেখানেই যাই, যেখানেই মানে একটা প্রোগ্রাম হলে সব কিছু সবাই মিলে প্রায় 16-17 জন আমরা এক জায়গায় করলে হয়ে যায়। তো সেই জন্য দিদির সাথে সাথে লোকের দোকানে চা দেওয়া বলো, রুটি করা বলো, মানে বেল্লিটা হাতে ধরতে পারি, তখন থেকে রুটি করা ধরেছি। তখন 1 টাকা পিস রুটি বললো না, 1 টাকা পিস, আর তার সাথে আবার 1 বাটি ঘুগনি। তো সেভাবেই করতে করতে আজকে কিন্তু 5 টাকা এসে দাঁড়িয়েছে রুটি। আমাদের দোকানে যদি কেউ রুটি নিতে যায় এখনো বলে তোমাদের দোকানে এখনো 5 টাকা রুটি, দেখলে যারা যাবে না তোমাদের বলে আর লাভ নেই। না কেন যাবো, নিশ্চয়ই যাবো। শুরুটা আমি করেছিলাম, কিন্তু আমার পেছনে সবাই ছিল, আমার বাবা মা ভাই বোন, এখন হাজবেন্ড আছে, মেয়েরা আছে, সবাই, আমার জামাইরাও আছে, জামাইরাও এসে কিন্তু কাজে লেগে যায়। সবাই মিলে করি আমরা, সবাই সাপোর্ট করে। এখন যে যেখান থেকে আত্মীয় স্বজনরা আসলে কিন্তু দোকানে কাস্টমার দেখলে কেউ বসে থাকে না, যে একটা কাস্টমার বসে রয়েছে খারাপ লাগছে, তাড়াতাড়ি করে আত্মীয় স্বজনও লেগে যায় কাজে। বিশেষ করে আমার জামাইগুলো তো তুলনা হয় না। তো তোমরা শুরু কিভাবে করলে, কেন কি যেহেতু তোমরা 2 মেয়ে, তো অনেক বাধা বিপত্তি তোমাদের ফেস করতে হয়, তো এটা প্ল্যানিংটা কিভাবে, মানে আমি যখন দোকান শুরু করেছি তখন ও অনেক ছোট, ও তখন ওই বলছে 10-12 বছর বয়স। আমার মনে হয়েছে সংসারে অভাব কষ্ট একটা কিছু করে খেতে হবে। তো দিদি তোমাদের ভাইরাল হওয়ার পর সেল কেমন বেড়েছে? অনেক বেড়েছে। তো দিদি তোমাদের চাঁদাপাড়ায় যে আগে তো কেউই চিনতো না জায়গাটাকে, তোমরা ভাইরাল হওয়ার পরে লোকেরা বেশি চিনছে, তো ওখানকার মানুষজনরা তোমাদের কেমন সাপোর্ট করছে? ওখানের মানুষ আমাদের অনেক সাপোর্ট করে। আর চাঁদপাড়াটা আমার খুব গর্ব যে আমি চাঁদপাড়ায় জন্ম নিয়েছি। যদি বলো কেন, যার যার এলাকা তার কাছে প্রিয়, আমি বলবো না। আমাদের এই ব্যাপারটা চাঁদপাড়াকে অনেকেই অনেক কথা বলে, আগে কিন্তু মানুষ চিনতো না, কিন্তু চাঁদপাড়াটা ছিল। আর আমার গর্ব হলো আমি চাঁদপাড়ায় মানুষ হয়েছি, আমার জন্মই চাঁদপাড়ায়। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আর যদি বলো যে আমাদের সেল কেমন বেড়েছে, দেখো এই যে ফুটবলার যারা করে এদেরকে অসংখ্য ধন্যবাদ এইসব ভাইদের, কারণ এই ভাইগুলো যদি দোকানে না আসতো তখন আমরা জানতাম না যে কাউকে দিয়ে ভিডিও করানো যায়, এরকম আমাদের এরকম ছিল না। আমরা 2 বোনে সবসময় রান্না করতাম নিজেদের মতন করে, হয়তো অল্প করতাম, হয়তো দেখা যাচ্ছে 50 জন 100 জনের রান্না করতাম, কিন্তু এই ভাইগুলো ভিডিও করাতে আমাদের অনেক সেল বেড়েছে। যে এত সেল বেড়েছে মানে কি বলবো, যে কোনোদিনও মাটন করতাম না, সেখানে আমরা এখনো পার ডে 5-7 কিলো করে মাটন রান্না করি।
চিকেন 5-7 কিলো করে করি, মাছ তো মানে ধারণা নেই কতগুলো করে মাছ করি, আমি নিজেও জানি না। তো যাই হোক, এইসব ভাইগুলোকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা ভিডিও করেছো বলে আজকে মিষ্টি দিদি এখানে, আজকে কালী দিদি এখানে, আজকে তোমাদের মতো মানুষদের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। হয়তো আমি কারোর নাম ধরে বললাম না যে কাকে বলবো বা কী করে বলবো, আমি কারোর নাম ধরে বলছি না, আমি সবাইকে জানাচ্ছি যারা যারা ভিডিও করো, যারা দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। জানি না আমি কতটা কেমন বললাম, কিন্তু আমি যারা দেখে তাদেরও অনেকটা পরিক্রমা, কারণ তারা দেখে, অনেক অনেক শেয়ার করে বলেই কিন্তু আজকে মিষ্টি থেকে মিষ্টি দিদি, কালী দিদি সবাই আমাদের চাঁদপাড়ায় তো স্টেশনের ধারে ট্রেন যখনই যায় না সবাই ডাক দেয়, ও মিষ্টি দি, কালী দি। আগে না একটু রাগ হতো, প্রথম প্রথম রাগ হতো, অনেকে অনেক রকম কথা বলে, এখন আর রাগ হয় না। এখন মনে হয় কি ওরা আমাদেরকে ভালোবাসে বলে মনে হয় ডাকে। নাহলে দেখো ট্রেনে অনেক লোক থাকে, অত লোকের মধ্যে একটা মেয়ে মানুষ যখন ডাক দেয়, যদি আমি সাড়া না দিই তাহলে তার ব্যাকুব হয়। কিন্তু তুমি আমাকে ডাকলে যদি আমি না শুনি, তোমার নিশ্চয়ই খারাপ লাগবে যে তুই ডাকলি শুনলো না। তো সেই সব ফেলে দিয়ে যে আমাদেরকে ডাকে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ভালোবাসা পেয়েছি সত্যি, এইসব ভালোবাসা যারা পেয়েছে তারা ধরে রাখো, যারা পায় তাদের কাছে ধরে রাখতে হবে এই ভালোবাসাটা। এই ভালোবাসাটা সবাই পায় না। আমরা আমাদের কপাল ভালো হয়তো যে ছোটবেলার থেকে 21 বছর ধরে দোকানটা চালাচ্ছি, চাঁদপাড়ার মানুষই আমাদের চিনতো না। চাঁদপাড়ার মানুষে কিন্তু দোকান পিছন দিয়ে যায়, কেউ সামনে দিয়ে যায়, কে চাঁদপাড়ায়। এখন কিন্তু যাচ্ছি আসছি সবাই কিন্তু ডাক দেয়, তুমি মিষ্টি দিদি তো। তো এটা কাদের জন্য? এইসব ভাইদের জন্য। এই ভাইরা ভিডিও করে নিয়ে গেছে, আজকে তোমরা ডেকেছো কাদের জন্য? এইসব ভাইদের জন্য। তো এইসব ভাইদের, তুমি এত ভাইরাল হয়েছো, তো লোকেরা যখন ডেকে তোমাদের চিনতে পারে, তো এই ফিলিংটা কেমন হয় যে লোকেরা এত ভালোবাসে? এই ভালোবাসাটা খুব ভালো লাগে, এতটা ভালো লাগে মানে আমি বুঝাতে পারবো না কতটা ভালো লাগে। সব থেকে ভালো লাগে যখন ভিডিওগুলো দেখি, নিজের অনেক সময় কমেন্টগুলো দেখি, অনেকে অনেক ভালো কমেন্ট করে, খারাপ কমেন্টের কথা ওগুলো ছেড়েই দিলাম, ওগুলো আমার ধরি না। ভালো কমেন্টগুলো দেখি যে এত ভালোবাসা মানুষ, এই ভালোবাসাটা সত্যি হয়তো কপালে ছিল, হয়তো পেয়েছি। কারণ সেভাবে লেখাপড়াটা করতে পারিনি ছোটোবেলার থেকে, মানুষে অনেকভাবে কথা শুনতে হয়েছে আমার। এই সোশ্যাল মিডিয়া ঢুকাতে অনেকের কাছে অনেক কথা শুনেছি, কিন্তু দেখো সবার কপালে তো সব কিছু হয় না। আমাদের হয়তো কোনোভাবে হয়তো আমরা সেভাবে লেখাপড়া করে উঠতে পারি, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে নিজের চলার মতন, বাচ্চাকে দেখিয়ে দেওয়ার মতন কিন্তু শিখেছি, এইটুকানি। আর মানুষের সাথে কথা বলতে পারি, মিশতে পারি। হয়তো আমি তোমার মতন মানে 8-5টার মতো আমি ইংলিশে অত ঝাড়তে পারবো না, কিন্তু আমি বাংলায় কিন্তু সব কথা বলতে পারবো। ব্যবহারটাই তো মেন, ওটা আমরা মানুষের সাথে কথা বলতে পারি, কথা বলতে ভালোবাসি। সবাই আসে, মানুষ কিন্তু দোকানে আসবে, মানুষের খাবারের সাথে সাথে কিন্তু মানুষের ব্যবহারটা দেখবে। সবাই আসে, যখন সেলফি তোলে তখন খুব ভালো লাগে। দিদি আজকে খাবো না, খাওয়াটা বড় কথা না, তোমরা যে এই যে এসছো আমাদের কাছে, এইটাই অনেক কিছু। কত দূরের থেকে মানুষ আসছে, এসে দেখা করছে, হয়তো কার্যক্ষেত্রে কিছু খাচ্ছে কিংবা খাবে না। আমি বলি কোনো ব্যাপার না, তোমরা এসছো, দেখা করেছো, পারলে আমি 1 কাপ চা খাওয়াবো যদি সময় থাকে। আমরা তো নানান কাজের মধ্যে থাকি, অনেক সময় আসলে পরে পারি না, দুপুরের টাইমে কেউ আসলে এত রান্নাঘরটা অগোছালো থাকে, তখন অনেকটাই মানে টাইম লস হয়ে যায়। তো যতটা পারি তাদের জন্য করার চেষ্টা করি। মানে মানুষকে, আমরা খুব মানুষ ভালোবাসি, সত্যি কথা বলতে আমি মানুষ ভালোবাসি। আমি সবসময় বলি যে সবাই আসো, আমাদের সঙ্গে দেখা করো, গল্প করো, সেলফি তোলো, আমাদের খুব ভালো লাগে। ভালো লাগে বলেই তো আসে। বা খুব ভালো লাগছে, তোমরা এত ভালো, এত ডাউন টু আর্থ, মানে গল্প করতেও তোমাদের সাথে খুব ভালো লাগছে, মানে একটা নিজের মতো লাগছে। তো দিদি ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। তো দিদি তোমরা তো ঘরে ঘরে জি বাংলায় গেছিলে, তো ওখানে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে? ওটা যাইনি, ওটা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে করে না, ঘরে ঘরে জি বাংলা মানে ঘরে আসে। ঘরে আসে, আচ্ছা। ঘরে আসে, বিশ্বনাথ দা এসেছিলেন। হ্যাঁ, মানে খুবই ভালো মানুষ বিশ্বনাথ দা, যে একটা অত বড় সেলিব্রিটি মানুষ, উনি যে এত ভালো, এত মিশুকে, মানে না বললেই নয় ওনার নামে। মানে আমার মাকে এরকম জড়িয়ে ধরে ছবি তোলা, আমাকে বলে কালিদি তুমি আমার পাশে এসো, গলা জড়িয়ে ছবি তোলা, মানে যে একটা সেলিব্রিটি বলে ওর পাশে যাবো না, অনেক সময় হয় না। তার থেকে বড় একটা কথা বলি, দাদার সঙ্গে আমরা কিছুদিন আগে চড়কের মেলায় দেখা করতে গেছিলাম, আমাদের পাশের গ্রামে এসেছিল। ভেবেছিলাম মানে দাদা আমাদের দেখতে মানে চিনতে পারবে না, মানে এইরকম ভিড়ের মধ্যে আমি গেছি, আমাকে দেখে চিনতে পেরেছে যে কালিদি কালিদি করে, মানে একবার বলেই যাচ্ছে। আমি হ্যাঁ দাদা আপনার সঙ্গে দেখা করতে যে কোনো কারণে আমরা এসেছি। মানে এই যে মানুষটাকে চিনতে পারলো, একটা সেলিব্রিটি মানুষ। আমরা অনেক জায়গায় তো খেলে আসছে, কোনো ব্যাপার না, খেলে আসছে ভুলে যাচ্ছি।
ওনার মধ্যে এই মানসিকতাটা আছে। আচ্ছা, বেশ খুব ভালো মজার মানুষ, আমাদের খুব ভালো লেগেছে। আর তার বাদেও আবার বলছে কি আমার শুধু আমার চিনা না, আমার বোনকে জিজ্ঞাসা, তোমার ছোট বোন কই, তোমার মা কেমন আছে, তোমার মা যে আমি ভাবি, আমি রাত 3টের সময় যখন আমি বাড়ি ফিরি তখন ভাবি তোমার মা এখন ট্রেন ধরবে। এই যে কথাগুলো উনি মানুষ হিসাবে খুবই ভালো। আর আমাদের ঘরে ঘরে জি বাংলা যখন এসেছিল, তো ওরা মানে কি বলবো, অনেক খেলা তো হয়েছে, সবই তো দেখেছো, তো অনেক কিছু ভালো কথা। কি বলতো, প্রাইজটা পাওয়ার থেকে বড় কথা যে খেলাটা, এটা একটা আকর্ষণ থাকে। একদম। আর ওর মেন কথা, দাদার সাথে বসে 5টা কথা বলা, যেরকম তোমার সাথে কথা বলছি, মানুষ দেখবে, তো সেরকম দাদার সাথে 5টা বসে বসে কথা বলা, এই সে কথাগুলো খুব ভালো। এই ব্যাপারটা নিয়ে খুব ভালো হয়েছে। আর বিশ্বনাথদার কথা আর কি বলবো, অসাধারণ মানুষ। মানুষের বললাম না প্রথমেই যে মানুষের ব্যবহারেই সবকিছু। তোমার ব্যবহারটা যদি আমার ভালো না লাগে, তোমার সাথে কথা বলে আমার মজা ভালো লাগবে। একদম। তো দিদি, আমার পরের প্রশ্ন হচ্ছে, তোমাদের তো ভাতের হোটেল, তো এখন তো বেশি বিরিয়ানির হোটেল ভাইরাল হচ্ছে, তো তোমাদের কি কোনো প্ল্যানিং আছে বিরিয়ানির হোটেল খোলার? না, বিরিয়ানির হোটেল ওইভাবে এখনো পরিকল্পনা আমাদের নেই। এবার যদি বলো, আমাদের কিন্তু ভাইরাল হওয়ার আগে আমার দিদি এই ভাত মানে পায়েস হোটেলের সাথে সাথেই বিরিয়ানি বানাতো। আচ্ছা, আমার দিদি বানাতো, আমার দিদি ছোট্ট একটা হাঁড়ি আছে, শখে পড়ে বানাতো, বানিয়ে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলার জন্য যা হতো তখন 60 টাকা করে বিক্রি করতো। তখন কিন্তু আর এত বিরিয়ানির দোকান এত মানে ছিল না, সোশ্যাল মিডিয়ায় ফোন করলে বিরিয়ানি ছিল না, তো তখন থেকে বিক্রি করে। এইবার যখন আস্তে আস্তে এই দোকানটা আমাদের মানে সোশ্যাল মিডিয়ায় উঠে গেল এই ভাইদের জন্য, তো তখন না দিদি পেরে ওঠে না। আমি সকাল 8টায় দোকানে ঢুকি, আমি 1টার মধ্যে আবার বেরিয়ে যাই, কারণ আমার আবার দেখো সংসার তো আমার আছে, আমার তো শুধু দোকান চালালে তো হবে না, আমার তো সংসারটাও দেখতে হবে। তো সেই যে আমি 8টার সময় আসি, এসে আবার 1টার মধ্যে বাড়ি গিয়ে রান্না বান্না করি। আচ্ছা, এই জন্য আমি আর টাইম পাই না। এবার এর মানে এসে দেখি দিদি বিরিয়ানি রেডি হয়ে গেছে, ওইটা দিদি করে। তার সাথে সাথে রান্নাটাও করে, কিন্তু ম্যাক্সিমাম রান্নাটা আমি বেশি করি, দিদি ওইগুলো করে। আর যাওয়ার পরেও আমার অনেক কাজ থাকে, উনুন পিঠে বারবার ভাত রান্না করতে। এইবার ওইটা করার পরে যখন এই দোকানটা চলো, তখন দিদি আস্তে আস্তে ওটা বন্ধ করে দিল। এই মাঝে আবার একদিন করেছে, আরেকদিন ফ্রাইড রাইস করেছে, মানে যখন ইচ্ছা হয় ও করে। হ্যাঁ, এখনো পর্যন্ত ওকে বলছি যে করবি নাকি, তা বলছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক তারপরে গরমে করব। এত গরম না, পেরে ওঠা যাচ্ছে না। কাস্টমার আছে তো কন্টিনিউ খায়, এবার তাদের শখের জন্য বানায়, বানিয়ে এবার যখন মনে হয় তখন আবার বন্ধ। যারা ডেইলি কাস্টমার, তারা বলে কি দিদি আজকে একটু বিরিয়ানি বানাবে নাকি, এমনকি বর্ষা হলে বলে খিচুড়ি বানাবে। মানে এই জিনিসগুলো আবদারগুলো আমাদের রাখতে হয়, কারণ আমাদের কষ্ট হলো না, যারা রেগুলার খায় ওদের আবদারগুলো আমাদের মেটাতে হয়। কারণ দেখো অনেকে বাড়ি ঘরদর নেই, এখানেই থাকে। আমাদের পাশে একটা আর্ট স্কুল আছে চাঁদপাড়াতেই, আর্ট স্কুল অনেক ছেলেমেয়েরা আমাদের ওখানে যেহেতু আসে, ওরা কিন্তু বাড়ি ঘরদর ছেলেদের সব এখানেই থাকে। তো তাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে দিদিদের দোকানে আমরা খাই, তারা আজকে এই জিনিসটা খাবো, কেউ কখনো বলে লুচি খাবো, কেউ পরোটা খাবো, সবার সব শখ মেটাতে হয় আমাদের। তো বিরিয়ানির হোটেল কি খুলবে ঠান্ডা যদি পড়ে? না না, হোটেল খোলা হবে না, হোটেল খোলা হবে না। দেখা যাচ্ছে শখ হলো আবার একটু ছোট হাঁড়িতে কিছু বানালাম কদিন, আবার ইচ্ছা হলো আবার বন্ধ করে দিলাম, মানে কন্টিনিউ বানাবো এরকম মানে যদি চলে তখন বানাবো। সবাই এসে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করে এখন, সবাই তো দোকান খুলছে, তোমরা কবে খুলছো? তো আমার প্রশ্ন হলো একটাই, যে দেখো সবাই খুলছে, তার প্রয়োজন আছে, সে খুলছে, যে একটু অফ সাইডে ব্যবসা করে একটু টাউনের উপরে যায়। আমাদের যেখানে ব্যবসা করছে আমি মনে করি ওই জায়গাটাই আমাদের চলবে। আমি যদি এইবার যেখানে ব্যবসা করতে গেলে আমার দূরে উঠে আসতে হবে, আর আমার দিদি আমি যদি না থাকি, আমার এখন যেরকম চাপ একা একা সামলানো তো সম্ভব না। হয়তো মেয়েটা আছে, মেয়েটাও তো বড় হচ্ছে দিন দিন, ওরও কলেজ আছে, পড়াশোনা আছে। তো আমাদের একটা কথা যে ভাই এটাকে আমরা সুন্দর করে তৈরি করে এখানেই থাকবো, যদি যেতে হয় 2 বোনে যাবো, আর যদি থাকতে এটাতেই থাকবো। অসময় বন্ধু যে জায়গাটায় আছে, আমার অসময় আমার ওই মানে উপকার করেছে, সুতরাং ওইটা যতদিন থাকবে আমি অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা। সবার আশীর্বাদ যদি থাকে, ওটাতেই যেন আমরা করে খেতে পারি। আমি এত দূর এসেছি, এইখানে এসেছি, তা আমি ওই ডাল ভাতের জোগাড় করেছি, এবার আমি ডাল ভাত খেয়ে আমি সারা জীবন কাটাতে চাই ওই জায়গাটায়। আচ্ছা, তো দিদি তোমাদের দুজনেরই তো বিয়ে হয়ে গেছে, তো সংসার তোমাদের দুজনের তো আলাদা আলাদা সংসার, তো তুমি কাজ আর সংসার একসাথে কিভাবে ম্যানেজ করো? দিদির সংসারটা দিদি বলবে, আমার সংসারের কথা বলি। আমি এখন, আগে আমার হাজবেন্ড তো বাইরে থাকতো, এখন আমাদের এলাকাতেই কাজ করে বলতে ছোট গাড়ি আছে, গাড়িই চালাই, কোনো কাজই তো ছোট না, তো ওখানেই কাজ করে। আর আমি বাড়িতে বসেই থাকি। আমার মেয়ে একটা এই 12-13 বছর বয়স, তো
পাশের বাপের বাড়ি, যেহেতু বাবা মা থাকে বাবা মার কাছে আমি রেখে আসি। যখন দোকানে আসতাম না তখন এক ব্যাপার, এখন বাবা মা আছে, যখন দোকানে যাই তো বাবা মাই এতটা মানে আমাদের হেল্প করে, বিশেষ করে দিদিকে, যে আমি যদি দোকানে না যাই আমার পরিবর্তে আমার বাবা যায়, মানে যাই একটু হেল্প করে দিয়ে আসি, এটা করে। আর বাবা এখনো করে, আমি থাকলেও করে, কিন্তু তবু হেল্প করে যে তো দিদির কষ্ট হবে, উর্মির কষ্ট হবে, চল এরকম। তো আমার বাড়ি ঘরে সংসারে একটু সকালে উঠে একটু গুছিয়ে গাছিয়ে বাসি ঘরটা একটু গুছিয়ে আমি 8টার মধ্যে দোকানে ঢোকার চেষ্টা করি। 8টার থেকে 1টা পর্যন্ত আমি দোকানে থাকি। 1টার পরে আমি বাড়ি গিয়ে আবার রান্না করি, রান্না বান্না করে গুছিয়ে গেছে। না, হোটেল তো ওটা দিদি থাকে। তারপরে ডিউটি দিদি থাকে, দিদি ওরা দেখাশোনা করে। দিদি তো ম্যাক্সিমাম ওখানে, দিদির সংসার ধর্ম সব ওটাই দিদির বাড়ি। দিদির আলাদা কিন্তু বাড়ি থাকলেও দিদির ওটাই বাড়ি, আত্মীয় স্বজন জামাই মেয়ে যা আসবে সব ওটাই বাড়ি ওর, ওটা আমাদের একটা মানে। তো আমার ওই ডিউটি ওই 1টা পর্যন্ত, 1টার পরে বাড়ি গিয়ে রান্নাবান্না করে আবার 5টায় 5:30 6টায় ঢুকি আমি দোকানে, আবার রাত 10টা পর্যন্ত। এটা হলো আমার ডিউটি, কারণ আমার সংসারটা তো দেখতে হবে, দোকান সাথে সাথে আমার সংসারটাও দেখতে হবে। তো এইটুখানি আমার, বাদ বাকিটা দিদি সামলে নেয়। দিদি কি করে ম্যানেজ করো? তো সংসার দোকান সংসার সব এক, আমার একটা এখন আছে আর একটাই মেয়ে আর হাজবেন্ড, ওরাও দোকানের সঙ্গে পুরো যুক্ত। সুতরাং ওই বাড়ি আছে, বাড়ি আলাদা জায়গায় আছে, অনেক সময় বাড়িতে যাই না, দোকানও অনেক থেকে যাই। তো দোকান আর বাড়ি মানে আলাদা করে আমার আর সংসার গুছানো আর হয় না। ওই দোকান বাড়ি, দোকান মানেই বাড়ি, বাড়ি মানেই দোকান। হ্যাঁ, ওইখানেই আমার মানে সবাই এক হয়ে গেছে, আলাদা করে আমার আর সংসার নেই। দোকানটাই দিদির ওই দোকানটা আগাগোড়ায়, দিদির ওই দোকানটায় বাড়ি ঘর তো পাশেই, এখান থেকে যেতে হয়তো 5-10 মিনিট লাগে, তবু কিন্তু দোকানটাই আমাদের বাড়ি। মানে আমাদের সন্ধ্যাবেলা হলে সবাই ওখানেই, সবাই জামাই মেয়ে আসুক, মা আসুক, বাবা আসুক, ওটাই আমাদের বাড়ি। দিদি, আমার পরের প্রশ্ন হচ্ছে, আমরা প্রায় দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে নিয়ে নানান রকম কন্ট্রোভার্সি হয়, আর মুনমুনদি এবং নন্দিনীদির বাবা তোমাদেরকে নিয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু কমেন্ট করেছে, তো ওটা নিয়ে তুমি কি বলবে? ওটা মিষ্টিদি বলুক, তারপর আমি বলছি। দেখো, কন্ট্রোভার্সি কথাটা না আগে না বুঝতাম না, যে লোকে যখন ফার্স্ট টাইম ভিডিও করতে আসতো মানে ছেলেরা, তো ওরা ওদের মধ্যে আলোচনা হতো কন্ট্রোভার্সি করো, এই কথাটার মানে অর্থ আমি সত্যি জানতাম না। সত্যি আমার এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে এইটার মানে এই পরচর্চা পরনিন্দা এইটা এরকম, আমার এত জানা ছিল। আমি শুধু বাংলা হিসাবে জানি পরচর্চা পরনিন্দা, এটা আমার জানা ছিল। তো যাই হোক, এটা আস্তে আস্তে আমাদের ওই নন্দিনীদির কথাই বলছি, ওখান থেকে আমি জানতে পারলাম যে এই জিনিসটা আমাদের আগের থেকেও কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয় অনেকের সাথেই। তো এই কথাটা দেখো, দুই পক্ষেরই দোষ আছে। এক পক্ষে কোনোদিন এক হাতে যেরকম তালি বাজে না, সেরকম আমি বলবো না যে নন্দিনী বলো মুনমুন বলো এক হাতে কোনোদিন তালি বাজে, বা মিষ্টি বলো এক হাতে কোনোদিন সময় তালি বাজে না। তুমি আমাকে একটা কথা ছুঁড়ে মারলে বলেই কিন্তু আমি এতগুলো কথা বলছি। তো সেম ঘটনা, এবার যারা করে তাদের আর কি বলবো, আমার কথা তাকে লাগানো, তাদের কথা তারা লাগানো, শোনো সবকিছু মিলেই কিন্তু চলে। এবার সে আমার ভালোটাও তুলে ধরেছে, খারাপটাও তো তুলে ধরেছে, তো সেটাই ভালোটা করেছে, ভালো দিকটা দেখি, খারাপ দিকটা দেখো না। যারা কন্ট্রোভার্সি তৈরি করেছে আমি নিজের মধ্যে চেষ্টা করি মিটিয়ে নিতে। আগে তো অনেক আমি, এখন আর ওদের সাথে থাকতে থাকতে একটা জিনিস বুঝে গেছি যে সব কথা ওরা কিন্তু ক্যামেরার সামনে যখন তোমার সামনে আসে অনেক কথা কিন্তু আমি বলে দিতে হচ্ছে যে এই কথাটা এরপরে এরকম হবে, তো সেরকম সেম ওরাও কিন্তু অনেক কথা বসিয়ে দেয়। সেটা যদি আমি বলি আমার মুখের কথাটা, তো তুমি তো আমার মুখের কথাটা বিশ্বাস করবে, ওরা শিখিয়ে দিয়েছে সেটা তো হবে না। তো সেম ব্যাপার, অনেক কথা ওরা বলার চেষ্টা করতো, কিন্তু এখন আমি যেহেতু আমি নিজের থেকে সতর্ক হয়ে গেছি আর তাদেরকেও বলবো তারাও সতর্ক হয়ে গেছে এইগুলো না করে। কারণ এখন এইসবগুলো বাদ দাও, এখন সবার মধ্যে আমরা যারা দোকানদারি মানে দোকান ব্যবসা করি তারা করবো কি বলতো, সবার মধ্যে একটা মিল থাকুক। সে বিরিয়ানি বিক্রি করুক বা চা বিক্রি করুক বা চপ বিক্রি করুক, যে যাই করুক, যারা ব্যবসা করি ব্যবসা বলে না, প্রত্যেকের কাছে আমরা মিলেমিশে থাকবো। আর এটাই এই ভাইদের কাজ, যে মিষ্টিদির খাবার খারাপ হয়েছে নন্দিনীতি ভালো, নন্দিনীতে মুনমুনের খারাপ, এরকম বলে না করলে মুনমুনুরটাও ভালো, নন্দিনীদিরটাও ভালো, মিষ্টিদিরটাও ভালো। তোমাদের কাজ হলো রিভিউ দেওয়া, তোমরা রিভিউ দেবে খাবারটা খারাপ কিনা, যদি খারাপ হয় তোমরা বলবে যে মিষ্টিদি এটা লবণ ঝাল কম হয়েছে, হাতের ব্যাপার রেগুলার একরকম নাও হতে পারে, সেইটা তোমাদের দায়িত্ব। আর এই ব্যাপারটা আশা করি সবাই, সব ভাইরা দাদারা সবাই বুঝেও গেছে যে এইসব ব্যাপারটা না নিয়েই নাড়াচাড়া ভালো। আর কন্ট্রোভার্সি সবার মধ্যে তৈরি হয়, আমাদের মুখোমুখি কিন্তু কাউকে কেউ চিনি না। নন্দিনীদির সাথে আমার এত মানে ফেসবুকে যখন তুমি মিষ্টি দিয়ে নন্দিনী দেখবা যে কত ছবি লাগানো ওরা আমার দিয়ে, তো কেউ কিন্তু সামনে চিনি না বা কোনোদিনও ফেস টু ফেস দেখা করিনি। তো
হয়তো সামনাসামনি দেখা হলে কি করব, ভালো আছো, হ্যাঁ মিটে গেল। কিন্তু হ্যাঁ কারণ ঝগড়াঝাটি তো আর আমার সামনে মতো হয়নি, সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় থেকে যাক। হ্যাঁ লাইফটা সবসময় না, তোমার সাথে আমি পার্সোনালি কি কথা বলবো সেটা আমার ব্যাপার। তো আশা করি সামনাসামনি দেখা হলে এরকমই হবে। আমার এখনো ধারণা নেই কেমন হবে, তো এরকমই হওয়ার কথা। সামনেই দেখা হলে কথা মানুষের সঙ্গে দোকানদাররা মিলে সবাই আমরা আমরা চাই যে সবাই এক হতে, একতা হয়ে থাকতে চাই। মুনমুন বর্ধমান, তাকে কোনোদিন দেখিনি। নন্দিনী ডালা হচ্ছে, তাকেও কোনোদিন দেখিনি ভিডিওর মাধ্যমে। তা সবাই সবাইকে মিলেমিশে থাকতে চাই আমরা। মানে এই কন্ট্রোভার্সির মধ্যে আমি বলেছি, কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমরা যাব না। মানে আসবে, খাবার খাও কিংবা খাবার দেখাও, রিভিউ দাও, এইটাই। কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাবো না। যে বলবে ভাই নমস্কার, রাস্তা আছে, ট্রেন চলছে, ট্রেন ধরো, এরকমই। কেননা চাই না অশান্তি। আর অশান্তি মানে মানসিকতা খারাপ হয়ে যায়। কেননা দেখো এটা হয় কি জানো তো, সেটা কমেন্টে খারাপ কথা লিখবে, সেইটা দেখে আরো মাথার দিমাগ খারাপ হবে। একটা জিনিস রান্না করব, সেই রান্নাটা খারাপ হয়ে যাবে। মানসিকতা খারাপ থাকলে রান্না কিন্তু ভালো হয় না। সুতরাং কোনো কন্ট্রোভার্সি না, শুধু খাবার দেখো, রিভিউ দাও। খাওয়ার দরকার নেই তোমাদের, ফুড ব্লগারদের এসে খাওয়ার দরকার নেই। তোমরা খাবারটা দেখাও কেমন হচ্ছে না হচ্ছে সেইটা দেখো। শোনো, খাবার খাওয়া লাগে না, যদি খাবার বানাতে ঠিক মতন পারা যায়, আর যদি আমি যে খাবারটা বানাচ্ছি ঠিকঠাক দিচ্ছি কিনা সেটা তোমরা দেখাও, তাহলে যে দেখবে সে নিশ্চয়ই জানে যে এইটা একটা তরকা বানাতে কি লাগে, চিকেন রান্না করতে কি লাগে, মটন রান্না করতে কি লাগে, আমি কি দিচ্ছি মটন রান্না করতে। তুমি হয়তো জানো না, তোমার মা হয়তো জানে যে মিষ্টি কি দিচ্ছে। আমি খালি কড়াইতে আমি রসুন দিলাম না বা রান্না করতে আমি আদা দিলাম না, তো মাংসটা রান্না হবে না। যারা দেখবে তারা জানে যে কি দিচ্ছি। আর সব থেকে বড় কথা, রান্নাটা জানো তো, আমি বলছি না যে আমি পারি, রান্নার খুন্তি ধরা দেখলে মানুষ বুঝতে পারে যে কতদিন থেকে রান্নাটা করে। মেন কথা হলো খুন্তি ধরাটা, রান্না পরে খুন্তি ধরা দেখলে মানুষ বুঝে যাবে যে কত বড় রাঁধুনি। আমি বলছি, আমার কথা বলছি না, এটা সবার ক্ষেত্রে বলছি। তো রান্নাটা সবার যার যার পার্সোনাল বিষয়, কে কেমন ভাবে রান্না করবে, কে কতটা সময়। আমার মাটন রান্না করতে তোমরা তো দেখোনি বা যাওনি, ভিডিও তো দেখেছো, পাক্কা 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগে আমার মটন রান্না করতে। সবাই বলে এতটা টাইম লাগে কেন, কিন্তু আমি হালকা জালে কষিয়ে কষিয়ে কষিয়ে, আর ম্যাক্সিমাম মটনটা আমি রান্না করি। আমি যেদিন না যাই সেদিনকে দিদি রান্না করে, কিন্তু আমি যদি যাই, এতদিন দোকান যত মানুষ সোশ্যাল মিডিয়া দেখছে তত রান্না আমি মটনটা করি। আর পাক্কা 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগে। আমি ডাল আর সবজি করি, দিদি বড় সবজি করে। তা আমি সবাই বলি যে কন্ট্রোভার্সি ছাড়ো, মিষ্টি দি, কালি দি, তারপর আরও দিদিরা আছে, ভালোভাবে ব্যবসা করে খায়। আমরা সবাই মিলে এক জায়গায় বসে, ভাই ডাল ভাত বিক্রি করে খায় না, তবুও যেন ভালোভাবে বাঁচতে পারি, মানুষের কাছে ভালোবাসা পাই, এরকম। আর তোমাদের ওই ভাইদের বলছি, সবাইকে নিয়ে চলো, সবাই কাছে আসো, সবাই ভিডিও করো, সবার দোকানে আসো, কারোর সাথে কোনো কন্ট্রোভার্সির দরকার নেই, সবাই আমাদের কাছে আসো, সবার জন্য। আর সবার জন্যই দরজা খোলা, কালিদি মিষ্টিদির। সবাই এসে ভালোভাবে ভিডিও করো, কন্ট্রোভার্সি করো না। দিদি যারা আসতে চায় তোমাদের হোটেলে, যদি তুমি অ্যাড্রেসটা একটু বলে দাও সবাইকে। আমি বলবো না, তুই বলবি? তুই বলো। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে, তাহলে শিয়ালদা বনগা লোকাল ধরতে হবে। বনগার আগের স্টেশন চাঁদপাড়া। কারণ চাঁদপাড়া তো অনেকেই চেনে, কেননা চাঁদপাড়া মডেল স্টেশন হচ্ছে, অনেকেই চাঁদপাড়া চেনে। এবারে স্টেশনে নামবে, বনগার দিকে যেতে সামনে, একদম সামনে লেডিস, ট্রেনটা চলে গেলে লেডিসের অফ সাইডে তাকালে ডান হাতে, মানে প্ল্যাটফর্মতে ডান হাতে তাকালে এই প্ল্যাটফর্মের সাইডেই কিন্তু আমার দোকান, লাইনের সাইডে। এবার সবাই চলে আসো কালিদি মিষ্টিদির দোকানে। সবাই আসবে কিন্তু, তোমরা আসতেই হবে, আসতেই হবে। কালিদি বলেছে, মিষ্টিদি বলেছে, আমাদের এই বোনটা বললো, কিন্তু আসবেই একদম। সবাই আসবে কিন্তু, দিদিরা খুব ভালো রান্না করে। ভিডিও দেখে আমার জন্য মনে হয় যাই যে মটন, একদম ঝরঝরে মটন, লাল লাল ঝাল ঝাল মটন। মিষ্টিদের ফেমাস মটন লাল লাল ঝাল ঝাল। দিদি, তোমরা যে দুই বোনে হোটেল চালাচ্ছ, তো তোমাদের দুজনের মধ্যে কি মতের অমিল হয়? মতের অমিল বলতে এখনো সেইভাবে হয়নি। আমি যখন একটু রেগে যাই, ওরা চুপচাপ থাকে। আর দেখি যে ওরা একটু কখনো ওই একটু মুডটা খারাপ আছে, তখন আমরা আমাদের মতন থাকি। কেউ কারোর মুখে করার কিছু হয়নি সেইভাবে। সবাই একটা মানিয়ে নেই আর কি। যখন আমি রেগে যাই, খুব রেগে যাই কাজের জন্য, আমি একটু গুছালো বেশি। যেমন ভাই বোনদের মধ্যে হয় মতের অমিল হয়ে যায়। আমি শুধু ভাই বোন বলি, আমার মেয়েকেও বকি
আমাদের সবথেকে বড় কথা যে দোকানের মধ্যে যখন থাকি না, হুম, সবাই নিজেদের লোক তো, হ্যাঁ বাইরের আউট মানুষ নেই। দিদি আমি বোন, মানে দুই বোন, আমরা 3 বোন 1 ভাই। তো আমার ভাইটাও কিন্তু ম্যাক্সিমাম আমাদের সাথেই থাকে, মানে যাই আসে আমার দোকানে। আবার আরেকটা থাকে আমার মেজদির ছেলে, সেও আমাদের সাথে থাকে। জামাই বাবু, দিদির ছোট মেয়ে। তার মানে দিদি যদি রেগে যায়, আবার একটা আমার মাসির মেয়ে থাকে, মানে নিজেদের মধ্যে। তো দিদি যখন রেগে যায় তখন না আমরা নিজেদের মধ্যে ফুসফুস ফুসফুস করি, হ্যাঁ, যে মা কালী কিন্তু এখন রেগে গেছে, তাহলে কি করতে হবে, কিছু একটা করতে হবে। ওর মতো রেগে যাবে, চুপচাপ থাকবে না, আমরা মধ্যে আমরা হাসাহাসি করি যাতে কি করে ওরা হাসানো যায় সেই ব্যাপারটা করি। আর সবথেকে বড় কথা, সন্ধ্যাবেলা হলে রুটি টুটি করে দিয়ে আমরা 3-4 জন চলে যাই স্টেশনে গিয়ে কিছু খেতে। ততক্ষণ 5-10 মিনিট ওর দায়িত্বে। আবার উর্মি বলবে মাসি চলো তাড়াতাড়ি, মা যদি আবার কাস্টমার লাগে থাক না, চল না। মানে এই জিনিসগুলো আমাদের মধ্যে সবাই মজা করে থাকি, যে আমি গেছি বলে যে আমার পরে এই দায়িত্ব থাকবে, এরকম না। সবাই মিলে যখন রুটি, যদি আমার দিদির ছোটো মেয়ে যদি শরীর খারাপও লাগে না, তা সবসময়ের জন্য সবাই মিলে করি। আমাদের পার ডে হলো 10-15 কিলো আটা রুটি করতে হয়। এই রুটিটা সম্পূর্ণ সন্ধ্যাবেলা রুটিটা আমি আর দিদির ছোট মেয়ে করি। এটা ক্রেডিটটা আমাদের দুজনের। এটা অমিতের মিল এখনো পর্যন্ত হয়নি, আশা করি জানি না হবে। ছোটবেলা কথা আমার মনে নেই। ছোটবেলায় একটা কথা বলি, আর রাগ হয়েছে, খুব রাগ, ও জিনিসপত্র ছুড়ি ছুড়ি মারতো। তা আমার নতুন বিয়ে হয়েছে, আমি এসেছি, তা কি বলেছে, তা বলার পরে আয়নাটা ছিল হাতের কাছে, ছুরি ফেলাই দিয়েছে। হ্যাঁ, আর আমি বলছি কি, পরে বলছি আয়নাটা ভেঙেই ফেললি? তখন 3 বছর 4 বছর বয়স। আচ্ছা, আমি না ভেঙেই ফেলেই দিছি, তো তোরা তো এটা ধরতে পারতিস। মানে ও রাগ করে ফেলাই দিচ্ছে, আমি কেন ধরিনি। আমার হাজবেন্ড বলে যদি মাটির হাড়ি করাই থাকতো আগেকার মানুষের মতন, রোজ কিনতে হতো আমাদের। এত রাগ ছিল ছোটবেলায় কি বিয়ের পরেও ছিল, এখন আস্তে আস্তে কন্ট্রোল এসেছে। এখন যে নিজে ইনকাম করছে, নিজের জিনিসটা কিনছে, বুঝছে মর্মটা, তার জন্য না। এখন সত্যি কথা, আগে যখন মানে সপ্তাহে শপিং করতে যাওয়ার দরকার, কি কিনবো, কি করতে হবে, এখন নিজে ইনকাম শিখে গেছি তো, ওই জন্য নিজে বুঝি যে কষ্ট যে করে নিয়ে আসে, কতটা কষ্ট করে নিয়ে আসে, দুটো পয়সা ইনকাম করার জন্য কতটা কষ্ট করতে হয়। আমি দিদির ওখানে থাকি, আমিও তো কষ্ট করি, তো সেটাই। তো সব মিলে এখনো পর্যন্ত অমতের মিল হয়নি। তোমরা চাও যেন এরকম অমতের মিল না হয়, একভাবে থাকি। তোমাদের আশীর্বাদ, সবাই মিলে তোমরা ভালোবাসো, আমরা যেন মিলেমিশে বাকি দিনগুলো কাটাই দিতে পারি। দুজনের মধ্যে রাগী বেশি কে? তুমি? ও রাগী, আমি রাগী। মানে কে বেশি রেগে থাকে, মানে মানাতে কাকে বেশি হয় রেগে গেলে? দোকানের মধ্যে থাকলে ম্যাক্সিমাম রাগটা ওর একটু মাঝে মাঝে মাথা মানে তার কেটে যায়, তো আবার ঠিক হয়ে যায়। মানে এই করছে তো উঠলো, তার কেটে গেছে, কিসের জন্য কাটলো, বাসন টাসন, মানে যদি দেখে রান্না করার সময় বাসন টাসন একটু এলোমেলো হয়ে গেছে, বা কাজ ম্যাক্সিমাম রান্নার দায়িত্বটা আমার, কাটাকুটির দায়িত্ব আরেকজনের, মাছ আনার দায়িত্ব একজন, মানে এক একজনের একটা ডিউটি থাকে। এবার তার মধ্যে দিয়ে যদি একটু অমিল হয়ে যায়, ব্যাস যেতে যাই, এছাড়া কোনো কিছু না। আর আমার রাগ হলে আমি কারোর সাথে কথাই বলবো না, আমার মতন আমি কাজ করবো, বেরিয়ে যাব, কারোর সাথে কোনো কথাই বলবো না। এইটাই আমাদের মধ্যে হয়, তাছাড়া যে কিসের জন্য রাগ হয়েছে কি বিষয় না, যদি বলার দরকার 1 সপ্তাহ পরে গিয়ে বোমবাস্ট করবো, কিন্তু 2-3 দিন এরকম রাগ করে কাজ করে বেরিয়ে আসবো, এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো দিদি আমরা আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এত নিজেদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর অনেক ধন্যবাদ আমাদের এরকম জায়গায় আনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের আড্ডা ঘরে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এতটা ভালো লাগছে মানে কি কথা বলতে পেরেছি, একদম শোনো, ঠিকঠাক কথা বলতে পারিছে না, আমার অত দেখার দরকার, আমি অত লোকের কথা অত ভাবি না। আমরা এসছি, আমি নাইবা গুছিয়ে কথা বলতে পারলাম, কথা তো বলছি, সবাই যে গুছিয়ে কথা বলতে পারে তার করে না। এই জন্য মিষ্টি দিকে অনেকে বলে তুমি চ্যাটাং কথা বলো, কিন্তু আমার কাছে মনে হয় আমার এটাই ভালো। কার ভালো লাগলো, সবার মন যুগে আমি চলতে পারবো না। হয়তো এখানে যদি 1000 মানুষজন দেখে 600 জনের মানুষের ভালো লাগবে, 400 জনের খারাপ লাগবে, তো সেই 600 জনের কথা আমি ভাববো, আমি 400 জনের কথা ভাববো না। তো এটা মিলে সবার ভালো লাগছে। আর আড্ডা ঘরে তোমরা ডেকেছো, তোমাদের সবাইকে, একজনকে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা দেওয়ার জন্য। আর সত্যি কথা, এই জায়গাটা আসার জন্য আমি ভেবেছিলাম আসবো না, আমার হাজব্যান্ডও বলেছে তুমি যাও। আমি দেখি যদি দিদি যায়, আমার আর এক দাদা এসছে, যদি যাই তাহলে যাব। তো ওরও খুব উৎসাহ ছিল যে এখানে আসানোর জন্য, মানে পাঠানোর জন্য, বলছে তুমি যাও, কারণ ও এক খুশি হয় সব জায়গায় আসলে, যখন ভিডিওটা দেখবে তখন ও খুশি হবে যে মিষ্টি কালিদি যারা চাতো তারা এরকম জায়গায় গেছে, মানুষ দেখবে। এটা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। দিদি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলো।
তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো কোন দিকে, আজকে মিষ্টি দেওয়া কালীদের দিকে ফোকাস করবে আর আড্ডা ঘরের দিকে ফোকাস করবে। তো যাই হোক, দর্শকদের জন্য আমি একটাই কথা বলবো, যে দর্শকগুলো আজকে আমাদের এই ভিডিওগুলো দেখবে তাদেরকে অসংখ্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো যে দেখো, কিছু লাইভে কিছু করতে গেলে, কিছু পেতে গেলে কিছু করতে হবে, আর করার জন্য সবসময় মানুষের লক্ষ্যটা স্থির থাকতে হবে যে আমি কি করছি। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে আজকে এই জায়গাটা এসছি তোমাদের মতো মানুষের জন্যই, এই দর্শকের ভালোবাসাতে আজকে এই জায়গাটায় পৌঁছেছি। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর আমি চাই তোমরা এরকম ভালোবাসা আমাদেরকে অনেক দাও, আরও চাই তোমাদের ভালোবাসা ছাড়া আমরা অসম্পূর্ণ। কারণ দেখো, ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই জায়গা। দিদি, আমাদের আড্ডা ঘরের তরফ থেকে রয়েছে তোমাদের জন্য মানপত্র। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই জিনিসটা যে পেয়েছি দিদির কাছেই থাক, এটা আমাদের দোকানেই থাকবে, কারণ দোকানটাই আমাদের এখন সংসার। তো এই যে এর পেয়েছি, এটা যে কত বড় জিনিস, এইটার জন্য আজকে এখানে আসা। আমি দেখেছি তোমাদের শোটা, যে এইটা দেওয়া হয়, এইটার জন্যই কিন্তু আমাকে এখানে আসা। এটা আমি দোকানে যখন রাখবো, লোকে দেখবে যে তোমরা গেছিলে, এই ভালোবাসাটার জন্য আজকে এখানে আসা। ওষুধ মুক্ত জীবন পেতে গেলে আপনাদেরকে ইউজ করতে হবে বায়োশেষ। বায়োশেষের তরফ থেকে রয়েছে দিদিদের জন্য এই গিফটগুলো। আর তোমরা চাইলেও আমাদের আড্ডা ঘরে আসতে পারো। আমাদের আড্ডা ঘরে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর তোমাদের আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো গেস্টকে নিয়ে। টিল দেন কিপ স্মাইলিং, টাটা।